আসসালামু আলাইকুম। স্বাগত সবাইকে আজকের ক্লাসে। আহ, আজকে আলোর প্রতিফলন নিয়ে একটু আলোচনা করার প্রয়াসে দাঁড়িয়েছি তোমাদের সামনে। আমি আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছো, সুস্থ আছো, এবং এই মুহূর্তে যারা আমার সাথে ফেসবুক লাইভে এবং ইউটিউবে পরবর্তীতে আহ, যুক্ত হয়েছেন, সবার উপর আল্লাহ তাআলার রহমত বরকত নাজিল হোক এই কামনা করছি। আমি আজকে ঘোষণা দিয়েছিলাম, বলেছিলাম অ্যাকচুয়ালি, যে আমাদের স্কুলের আজকে ফেসবুক পেজে, গ্রুপে আমরা আলোর প্রতিফলন নিয়ে একটু আলাপ করতে চাই। কারণ হলো উম, আলোর প্রতিফলন এই অধ্যায়টাকে অনেকের কাছে মনে হয় এটা খুব সহজ, আবার অনেকের কাছে জিনিসটার মধ্যে একটু অঙ্কন বা আঁকার ক্ষেত্রে একটু জটিলতা দেখা যায়। ওই জটিলতাটা আমাদেরকে একটু কাটানোর চেষ্টা করতে হবে। সেই কাটানোর চেষ্টাটা কিভাবে? অনেকেই আমাকে বলেছো, আমি তোমাদের সাথে আমার যে কমিউনিকেশন সেখান থেকে আমি জানি যে আলোর প্রতিফলন অধ্যায়টা অনেক সহজ। আচ্ছা, তার চাইতেও বেশি কথা ইম্পর্টেন্ট হচ্ছে স্যার, ধরেন এখন তো মানে এসএসসি 2021 ব্যাচ, ওরা জানে না পরীক্ষা কবে হবে। তো তাহলে মানে মোটিভেশন বা ভিতরে যে তাড়না সেটা একটু কম আছে। কিন্তু ধরো আমরা যদি স্বাভাবিক পৃথিবীতে থাকতাম এখন, তাহলে আমরা যদি এই সময়টাতে টেস্ট পেপার সলভ করতাম, তাহলে চিন্তা করতাম পরীক্ষায় প্রশ্নটা কিভাবে আসছে। হ্যাঁ, কিভাবে এ যাবৎকালে যত প্রশ্ন আসছে সেগুলো কিরকম ছিল, এবং সেটা উত্তর দেওয়ার জন্য কিভাবে পড়াশোনা করতে হবে। এই গেল স্বাভাবিক চিন্তা। তারপরেও বইয়ের মধ্যে কিছু বিষয় থাকে, যে বিষয়গুলো আমাকে অনেকে জানিয়েছে যে এটা একটু কঠিন। যে কঠিন জিনিসটা হচ্ছে আমার কাছে আসছে, আমি হঠাৎ করে খেয়াল করলাম কি, আমি এই পর্যন্ত আলোর প্রতিফলনের উপর এর আগে লাইভ ক্লাসও দিয়েছি, আবার ইউটিউবে ক্লাসও আছে। আবার হঠাৎ করে আমার আমার এটা আমি আসলে চিন্তাই করতে পারিনি যে এটা আমি আসলে এক্সপ্লেন করি নাই। এই যে একটা চিত্র আছে না বইয়ের মধ্যে, এটা তোমাদের বইয়ের 238 নম্বর পেজে, এই চিত্রটা নিয়ে অনেকের ভিতরে আবার একটা চিন্তা ভাবনা আছে যে এটা কেমন, এটা এরকম কেন, বা এটা নিয়ে কি ভাবা যায়। এই যে এই চিত্রটা, এটা নিয়ে আজকে একটু ডিসকাশন করে দেওয়ার চেষ্টা করব। আসলে এগুলা কিছুই না, সোজা জিনিস। পারলে সবই সোজা, না পারলে সব কঠিন। যে পারে না তার কাছে a+b² সূত্রটাও কঠিন, আর যে পারে এত বিশাল বিশাল ম্যাথমেটিক্স তার কাছে সহজ। সুতরাং তোমরা এই করোনার মধ্যে আহ, যেহেতু ঘরে বসে বা যাই হোক, যা জীবনে তো একটা পরিবর্তন আসছে বিশ্বব্যাপী, যেভাবেই হোক, তোমরা যে এই যে লেখাপড়া করার জন্য একসাথে একত্রিত হয়েছো, তোমরা আমার সাথে একটু যদি মানে লেখাপড়ার উদ্দেশ্যে যদি আমরা বসি, তাহলে চলো আমরা একটু শুরু করি। আগে একটু বলে নিচ্ছি যে এই অধ্যায়টাকে ভালো মতো বোঝার জন্য আমাদেরকে অঙ্কন কৌশল রপ্ত করতে হবে। আমাদেরকে ড্রয়িংটা বুঝতে হবে। আমরা কোনটা উত্তল আঁকাবো, কোনটা অবতল আঁকাবো, বস্তুটা কোথায় দিব, বিম্বটা কোথায় দিব, কিভাবে আঁকাবো, বস্তুটা থেকে আমি ড্রয়িংটা যে করব সেটা কিভাবে আমি ড্র করব, লট অফ থিংস এখানে কনসিডার করতে হবে। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমি তোমাদের সবাইকে দেখতে পাচ্ছি এখানে, যারা যারা আমার প্রেরণা রয় পূজা, আমার নুর ইসলাম হোসেন আইডি থেকে, আমার নিহাল, নাম আসলে শেষ করা যাবে না, এম তৌহিদ, আফিফা সুলতানা নওরিন, পূজা, পূজা বারই, যাদেরকে আমি চিনি, মানে বেসিক্যালি ছেলে এবং মেয়ে, যারা আমার কাছে অলরেডি পড়েছো, পড়ো, যাদেরকে আমি চিনি, তোমাদেরকে চিনি, তোমরাও জানো, তোমাদের সবার উপর আল্লাহ তাআলার রহমত বরকত নাজিল হোক। আমি ভালো আছি, সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। পরিবারের সবাই ভালো আছে এখন পর্যন্ত, আজকের দিন পর্যন্ত। বাকি জীবনটা নির্ভর করতেছে আল্লাহ তাআলার উপর। সো জুমরা, আমি ভালো আছি। মারিয়াম, আমার মেঘা আসছো না, সাইশা আরিয়া থেকে মেঘা। আচ্ছা সামি, সৃষ্টি, ওয়ালাইকুম সালাম। আমি অনেককে দেখতে পাচ্ছি, আই এম সো হ্যাপি যে তোমরা আসলে আস্তে আস্তে জয়েন করেছো। And, আহ, যেটা শুরু করা উচিত সেটা হচ্ছে এই অধ্যায়টার, তাহলে স্যার আমি কিভাবে পড়াইতে পারি। প্রথমত, এক হচ্ছে ধরো ক্লাস 9-এ যারা পড়ে, যারা এই অধ্যায়টা কোনোদিন দেখে নাই, এদেরকে পড়ানোর জন্য এক ধরনের চিন্তা ভাবনা, একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত। আজকে আমি সেখানে যাব না। আজকে আমি ধরে নিচ্ছি যে এই অধ্যায়টা তোমরা পারো, বিকজ এই, তাহলে স্যার আপনি কোন জায়গাটা অ্যাড করতে চান? আমি অ্যাড করতে চাই, ধরো আমরা দুইটা সূত্র এখানে পড়ি, দুইটা সূত্র মোস্ট ইম্পর্টেন্টলি। একটা হচ্ছে 1/v প্লাস 1/u ইজ ইকুয়াল টু 1/f। এই সূত্রটা তোমাদের কাছে কমন, আমি এটা 100% শিওর। আরো একটা ব্যাপার হচ্ছে,
স্যার বিবর্ধন বা ম্যাগনিফিকেশন নিয়ে একটা বিষয় আছে। সেই ম্যাগনিফিকেশনটা কিসের উপর নির্ভর করে? এক হচ্ছে বস্তুর দূরত্ব নিয়ে চিন্তা ভাবনা, বস্তু এবং বিম্বের দূরত্ব। আরেকটা হচ্ছে বস্তু এবং বিম্বের উচ্চতা নিয়ে চিন্তা ভাবনা। সুতরাং এখানে দুইটা ডিফারেন্ট ইস্যু আছে। এই দুইটা ডিফারেন্ট ইস্যুকে আমাদেরকে একটু অ্যাড্রেস করতে হবে, বুঝতে হবে। আমি ওকে, মেহেদি হাসান আইডি থেকে তুমি একটু তোমার ডিভাইসের সাউন্ডটা বাড়াও, আই গেস তখন শুনতে পাবা। সো এখন 1/v প্লাস 1/u ইজ ইকুয়াল টু 1/f, এই সূত্রটাতে আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, আমি দেখতে পাচ্ছি যে অলমোস্ট তোমরা আহ, রাব্বুল ইসলাম অনিক, গুড ইভিনিং। ওকে, আমি দেখতে পাচ্ছি তোমাদের কমেন্টগুলো। লেটস স্টার্ট। কমপ্লিটলি আমরা যেন অধ্যায়টা বুঝতে পারি। তো এই যে ভি আর এই যে ইউ, এটার মানেটা তো আমাদের আগে বোঝা লাগবে। সূত্র তো আমাদের কাছে পরিচিত, কিন্তু পরীক্ষায় যখন কোয়েশ্চেন আসবে তখন এটাকে বুঝে অ্যান্সার করাটা হচ্ছে ব্যাপার। আরেকটা হচ্ছে এই যে এম, ম্যাগনিফিকেশন, আরেকটা হচ্ছে এম, দুইটাই ম্যাগনিফিকেশন। যখন তুমি চিন্তা করবা যে মাইনাস ভি বাই ইউ, তখন অনেকে চিন্তা করতে পারে স্যার এই যে মাইনাসটা নিয়ে গ্যাঞ্জামটা লাগে কেন মাইনাস? কারণ বিম্ব বাস্তব না অবাস্তব এটা চিন্তা করতে হবে। বিম্ব যদি অবাস্তব হয় তাহলে এটা ঋণাত্মক হবে, কারণ অবাস্তব বিম্বের ক্ষেত্রে দূরত্বটা নেগেটিভ। আবার আমি যখন বিবর্ধনের কথা বলবো তখন দৈর্ঘ্য নিয়ে ভাবতে হবে, যে আমি কি বস্তুর দৈর্ঘ্য আর বিম্বের দৈর্ঘ্য নিয়ে কতটুকু ভাবছি। যখন আমি এম বা ম্যাগনিফিকেশন বা বিবর্ধন ভাববো তখন মনে রাখতে হবে আমার লেংথ অফ ইমেজ মানে বিম্বের দৈর্ঘ্য ডিভাইডেড বাই লেংথ অফ অবজেক্ট। এই আলোর প্রতিফলনে আমি যদি এসএসসি লেভেলে চিন্তা করি তাহলে এই হচ্ছে সূত্র। এখন এটাকে এটাকে অ্যাপ্লাই করা, এটাকে কোয়েশ্চেন বুঝে অ্যাপ্লাই করাটা হচ্ছে তোমাদের স্কিলটা ডেভেলপ করা লাগবে। আমি ধরে নিচ্ছি যে তোমরা পুরা চ্যাপ্টারটা রিডিং পড়েছো। যদি কেউ না পড়ে থাকো তাহলে আমি আবারও রিকোয়েস্ট করতেছি, পুরা চ্যাপ্টারটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত ধীরে ধীরে রিডিং পড়বা। আর তোমাদের কারো যদি চিত্র আঁকাইতে প্রবলেম হয়, আমি আবারও রিকোয়েস্ট করতেছি, আমি চিত্র আঁকাইতে পারি না এই কথাটা বলে কোনো লাভ নাই, তুমি ট্রাই করো। গেল। এখন স্যার অনেকে আমাকে বলতেছে, স্যার আমি যখন গোলীয় দর্পণের চিত্র আঁকাই তখন তো স্যার মিলাইতে পারি না। আমি বস্তু সোজা করে ঠিকই দেই, কিন্তু চিত্র আঁকাইতে গেলে স্যার মিলাইতে পারি না। সেক্ষেত্রে করতে হবে কি, তোমাদের পেন্সিল কম্পাস যেটা আছে সেই পেন্সিল কম্পাসকে সুন্দর করে ব্যবহার করতে পারতে হবে। তোমরা জ্যামিতি, ম্যাথে তো জ্যামিতি পড়ো, সো জ্যামিতি প্র্যাকটিস করো। জ্যামিতি ইটস অল অ্যাবাউট আন্ডারস্ট্যান্ডিং দ্য প্রসেস। তুমি যখন এটাকে আঁকাও তো তোমার মাঝখানে তুমি যখন সি আর পি হিসাব করো, তোমরা কি জানো যে আমি যদি একটা এরকম একটা গোলীয় দর্পণ আঁকাই তো নিশ্চিতভাবে এটার একটা কেন্দ্র থাকবে। তো এই কেন্দ্রটাকে কেন্দ্র করে আমি যখন পেন্সিল কম্পাস দিয়ে একটা ড্রয়িং করব, নিশ্চিতভাবে এটা গোলীয় দর্পণের একটা অংশ। এখন আমি কোন দিকে পারা লাগাবো তার উপর নির্ভর করবে এই বিম্বটা কি উত্তল না অবতল। এখন আমি যদি এই পাশে পারা লাগাই মানে সিলভারিং করি, মানে রূপার প্রলেপ লাগাই, সিলভার আর্জেন্টাম এজি, তাহলে এই পাশটা হবে অবতল দর্পণ। আর আমি যদি এই পাশে সিলভারিং করি তাহলে এই পাশটা হবে উত্তল দর্পণ। এতটুকু নিশ্চিতভাবে তোমরা জানো, তাতে আমার কোনো সন্দেহ নেই, এটা তোমরা জানো। তো ধরো তুমি যখন এটাকে সিলভারিং করলা তখন তোমার এই যে অংশটুকু তুমি নিলা, এটার একটা নিশ্চিতভাবে একটা কেন্দ্র থাকবে। তারপর তোমার কাজ কি হবে, একটা স্কেল দিয়ে তুমি এটাকে জয়েন করবা। তো আমার কাছে মনে করো একটা স্কেল যেটা আছে এটাই আমি তোমাদেরকে, আচ্ছা এটা মনে হয় আরেকটু উপরে হবে, আমার আমার হচ্ছে ডাইমেনশনে ভুল হইতে পারে, ধরো এইখানে। তো তুমি এটা করলা, তো তুমি নিশ্চিতভাবে শিওর এটা সি মানে সেন্টার অফ কার্ভেচার মানে বক্রতার কেন্দ্র, নিশ্চিতভাবে তুমি এটা জানো। এবং এই কেন্দ্রটা যেটা মানে দর্পণের কেন্দ্র, এটা হচ্ছে পি মানে মেরু। তো তুমি এটাকে এম পি এম প্রাইম মানে মিরর হিসাবে তুমি এটাকে বলতে পারো। এখন তুমি ফোকাসটা যে ডিফাইন করবা, ফোকাস এটা কেমনে ডিফাইন করবা? এই ফোকাসটা হইতে হবে একবারে মিড পয়েন্ট।
তুমি যখন পরীক্ষার হলে আঁকাইবা এটা, তখন তোমার কাছে ডেফিনেটলি তুমি জানো কিভাবে মিড পয়েন্ট ডিফাইন করতে হয়, মানে আইডেন্টিফাই করতে হয়। তুমি এখান থেকে একটা অর্ধবৃত্ত মানে বৃত্তচাপ আঁকাবা, বৃত্তচাপ। তো এখান থেকে পুরাটা না নিয়ে একটু কম নিয়ে একটা বৃত্তচাপ, দুইটা বৃত্তচাপ, এখান থেকে নিয়ে একটা বৃত্তচাপ, দুইটা বৃত্তচাপ আঁকালাম। তো তোমার একটা পয়েন্ট দাঁড়াবে, এখানে একটা পয়েন্ট আর এখানে একটা পয়েন্ট। মানে তোমরা ইউজুয়ালি যেভাবে বৃত্তচাপ দিয়ে চারটা বৃত্তচাপকে কেন্দ্র করে তোমরা যখন মিড লাইনটা ফিক্স করো, তখন তোমরা এই ধরো মিড লাইনটা ফিক্স করলে আমার লম্ব ত্রুটি যদি না হয়, তাহলে এই হচ্ছে মিড লাইন। তুমি যখন এই এফটাকে আইডেন্টিফাই করতে পারবা, দিস পয়েন্ট শুড বি দ্য মিড পয়েন্ট অফ সিপি। এন্ড এইটার ব্যাপার হচ্ছে, এফ যে মাঝখানে মানে প্রধান ফোকাস যে মিড পয়েন্টটা থাকে, এটার একটা প্রমাণ আছে। এই প্রমাণ আমি করে দিছিলাম। তোমরা জানো যে উত্তল বা অবতল যাই হোক, গোলীয় দর্পণের এই ফোকাস দূরত্ব বক্রতার ব্যাসার্ধের অর্ধেক। তার মানে এটা জ্যামিতিক ভাবে প্রমাণ করা যায় যে এফ সি আর পি এর মিড পয়েন্ট, এফ সি আর পি এর মিড পয়েন্ট। নিরঞ্জন পোদ্দার, তুমি এটা কি বললাম ময়না? বিবর্ধন তুমি জানো না? বইটা একটু পড়ছো? মোহাম্মদ আশরাফুল ইসলাম, ভালোবাসা নিও তুমিও। আচ্ছা, এখন আমাকে একটু একটু বলো, বিবর্ধন মানে হচ্ছে কতটুকু বড়? বিবর্ধন মানে ম্যাগনিফিকেশন, কতটুকু বড়। তুমি যেই বস্তুটাকে দেখছো আয়নাতে, আয়নাতে যে বিম্বটা হইছে, তোমার বস্তুটার চাইতে বিম্বটা যদি বড় হয়, তাহলে বিবর্ধন একের বেশি হবে। মানে একের বেশি, এটা একটা অনুপাত, বিম্বের দৈর্ঘ্য আর বস্তুর দৈর্ঘ্যের অনুপাত। তো তোমার বস্তু যদি 6 ইঞ্চি হয় আর মানে বিম্ব যদি 3 ইঞ্চি হয়, তাহলে বিম্বটা অর্ধেক হয়েছে, তাহলে তোমার বিবর্ধন হবে 0.5। কিন্তু তোমার বস্তু যদি 6 ইঞ্চি হয় আর মানে বিম্ব যদি 12 ইঞ্চি হয়, তাহলে 12/6 মানে হচ্ছে 2। এখানে কিন্তু না বোঝার কিছুই নেই, একদম ক্লিয়ার, সোজা কথা, একদম কি সোজা কথা। এই চ্যাপ্টারের স্কিলটা হচ্ছে কেমনে চিত্র আঁকাইতে পারতে হবে। এই ড্রয়িং গুলো ফ্যাক্টর, আর কিছু ফ্যাক্টর না, বোঝা ফ্যাক্টর। এবং তোমরা জানো আমি রুল অফ সিক্স নামে একটা টিউটোরিয়াল আপলোড করেছি। সেখানে কমপ্লিটলি আমি একটা টিউটোরিয়ালের মধ্যে কিভাবে বস্তু অবতল দর্পণের কোথায় কি হবে সেটা বলেছি। ওইখানে একটা ভুল হয়েছে, অনেকে মনে করেছে যে স্যার আপনি ওই যে এফ দিয়ে না দিয়া সি দিয়ে কেন নিছেন। তুমি যেভাবে আঁকো চিত্রটা মিলবে। আমি আবারও স্বীকার করছি, ওইখানে আমি যে ড্রয়িং করেছি ওইখানে এক জায়গায় ওই এফ দিয়ে না নিয়ে আমি সি দিয়ে নিয়েছিলাম, মানে সি, এফ দিয়ে নিয়েছিলাম, পরে এইভাবে স্মরণ করেছিলাম। পরে ওরা বলতেছিল, মানে অনেকে বলেছে যে সি দিয়ে যাওয়ার কথা, বাট বিম্ব কিন্তু একই জায়গায় হবে। আমাকে অনেকে এটাও জানিয়েছে, স্যার এই অধ্যায়টার, আমার কাছে বই আছে, এই অধ্যায়টার এই যে এইখানে স্যার এই চিত্রটা নিয়ে অনেকের প্রবলেম। তোমাদের কি আদৌ এই চিত্রটা নিয়ে প্রবলেম আছে? আমার তো মনে হয় থাকার কথা না। কারণ এখানে একটা তরঙ্গ দৈর্ঘ্যের রেঞ্জ বলেছে, যে এইটা হচ্ছে অনেক ছোট আর এটা হচ্ছে অনেক বড়। এর মাঝখানে এমন একটা তরঙ্গ দৈর্ঘ্যের রেঞ্জ আমাদের সামনে ধরা হয়েছে, যেটা অ্যাকচুয়ালি তোমার 400 থেকে 700 ন্যানোমিটারের মধ্যে। তোমাদের বইয়ের এই যে এই পাশে লেখা আছে, এই যে এখানে 400 থেকে 700 ন্যানোমিটার। তো এই তরঙ্গ দৈর্ঘ্যটা আমাদের চোখে আসলে আমরা এটাকে দেখতে পারি, এটা দৃশ্যমান হয়, আমরা এটাকে আলো বলি, আলো। বাট তোমরা জানো, আলোর প্রকৃতি নিয়ে অনেক বিজ্ঞানী অনেক মতবাদ দিয়েছে। কেউ বলেছে আলো আলো কণার মতো, কেউ বলেছে আলো তরঙ্গের মতো, কেউ বলেছে আলো হচ্ছে কোয়ান্টাম তত্ত্বের মতো, ওই যে ম্যাক্স প্লাঙ্কের কথা। সো এখানে তাড়িৎ চুম্বক মানে তাড়িৎ চুম্বক তরঙ্গ। সো অনেক সায়েন্টিস্ট এটাকে অনেকভাবে ব্যাখ্যা করেছে। সো ওইগুলো আরেকটু অ্যাডভান্স লেভেলে, মানে আরেকটু যদি ডিপ ডিগিং করতে হয় তাহলে আরেকটু অন্যদিকে যাইতে হবে। আপাতত বলা হয়েছে যে এই যে রেঞ্জটুকু, এর মধ্যে 400 যেটা, হ্যাঁ, 400 থেকে 700। এখন দেখো 400 যেটা, যেটার তরঙ্গ দৈর্ঘ্যটা ছোট, এটা বেগুনি। আর তরঙ্গ দৈর্ঘ্যটা যদি আস্তে আস্তে বড় হতে থাকে, এটা হবে লাল। তো তরঙ্গ দৈর্ঘ্য যেটা বেগুনি, তার আগে যেটা সেটা আরো বেশি বেগুনি, ওটার নাম হচ্ছে অতি বেগুনি। তা আমরা যেটা দেখতে পারি 400 ন্যানোমিটার, তার আগে গেলে মানে তার কম তরঙ্গ দৈর্ঘ্যে গেলে আর দেখবো না আমরা। এটা হচ্ছে আমার অতি বেগুনি। আর আমি যখনই এই পাশে আসতে থাকবো, মানে লালের বেশি দেখতে পাবো, লালের মানে 700 ন্যানোমিটার যখন ক্রস করবে, আমরা তখনও দেখবো না। কারণ সেটা হয়ে যাবে অবলোহিত, মানে ইনফ্রারেড। তো আস্তে আস্তে আমি যদি এদিকে আসতে থাকি, আমি দেখতে পারবো মাইক্রোওয়েভ, রেডিওওয়েভ, এগুলো বড় বড় তরঙ্গ,
অনেক লম্বা লম্বা তরঙ্গ দৈর্ঘ্য। আর তুমি যদি ওইদিকে যেতে থাকো, এক্স রে, গামা রে, দিজ আর ভেরি লিটল। তরঙ্গ দৈর্ঘ্যটা খুবই লিটল। সুতরাং এটা কিন্তু না বোঝার কিছু নাই। পুরো ফিজিক্স বই না বোঝার কিছু নেই, বুঝলে তো সব সোজা, না বুঝলেই কঠিন। তো এই যে আমি এই কথা বলছি শুধুমাত্র এটা আন্ডারস্ট্যান্ড করানোর জন্য, এবং আমি জানি তোমাদের মধ্যে অনেকে এটা জানো, কঠিন না কিন্তু। আচ্ছা, এখন আমি একটু একটু অন্যভাবে একটু চিন্তা করাইতে তোমাদেরকে বলি। আমাকে আজকে হঠাৎ করে মনে হয়েছে যে তোমাদের অনেকের এই যে এই চিত্রটা নিয়ে তোমাদের হইতে পারে, মনের মধ্যে একটা অশান্তি লাগতে পারে যে এটা এমন কেন। এটা আসলে কিছুই না, এটা সোজা। এটা যে সোজা, এটার ব্যাখ্যাটা আমি তোমাদের সাথে একটু বলি। তোমরা যদি আমার সাথে সাথে একটু খাতা কলম নাও তাহলে একটু সুবিধা হবে। দেখো তো আমার সাথে খাতা কলম নিয়ে তোমরা পারো কিনা। হ্যাঁ, এই যে দেখো। আচ্ছা, এটা যে কি মজা, এটা আমার কাছে আমার কাছে মজা লাগে। এখন আমি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি। এই ধরো চিত্রটা হচ্ছে এরকম যে এখানে একটা আয়না আছে। খেয়াল করো, এখানে একটা আয়না আছে। হ্যাঁ, তো এই আয়নাটার 45 ডিগ্রি কোণে, ধরো আমি আন্দাজ করে আঁকাচ্ছি, এই আয়নাটার 45 ডিগ্রি কোণে আরেকটা আয়না আছে। সেই আয়নার 45 ডিগ্রি করে আরেকটা আয়না আছে। হুম, এরকমই তো লেখা আছে। এবং তার 90 ডিগ্রি করে আরেকটা আয়না আছে। এই তো বিষয়টা। এটা তো আর কিছুই না। এখানে ব্যাখ্যা করেছে, কই আমার কাছে চিত্রটা, আচ্ছা, এখানে ব্যাখ্যা করেছে, খেয়াল করো, এইটা হচ্ছে 45 ডিগ্রি গেল। আচ্ছা, এইটা খেয়াল করো, এইটা হচ্ছে সেম 45 ডিগ্রি। ওকে, তো এখন ধরো যদি আমি এইখানে আরেকটু লম্বা করি বা এটাকে যদি আরেকটু টানি, তাহলে এইখানে কত ডিগ্রি? 90 ডিগ্রি। আচ্ছা, এটাই তো বলছে, আর তো কিছু বলে নাই। এই হচ্ছে বিষয়। এখন প্রশ্নটা হচ্ছে যে একটা আলোক রশ্মি আসছে, আসার পর হ্যান্ডেল কোন দিক যাবে? দিস ইজ সিম্পল। কেমনে সিম্পল? এখন মনে করো যে বইয়ে যেভাবে চিত্রটা আঁকানো হয়েছে, বলা হয়েছে যে বলা হয়েছে যে 75 ডিগ্রি করে, খেয়াল করো। ধরো 75টা কোনটা? আচ্ছা, ধরো যে আমি একটু হিসাবটা করি, ধরো এই রকম, এই যে একটা আলোক রশ্মি এখানে ধরো পড়ছে, এরকম না চিত্রটা? চিত্র এরকমই। তো এখন মনে করো যে এটা হচ্ছে 90 ডিগ্রি। আমি চিন্তা করলাম এটা হচ্ছে 90 ডিগ্রি। তুমি আমার সাথে একটু যদি আঁকাও, না আঁকা একটু তাকাইলেও হবে, তোমরা একটু তাকাইলেও হবে। দেখো, প্রশ্নে বলেছে এই আলোক রশ্মিটা এইখানে পড়তেছে। তো এইটা হচ্ছে 75 ডিগ্রি। তোমরা কি পড়ছো আলোর প্রতিফলনের সূত্রে? যে আপতন কোণ আর প্রতিফলন কোণ তো সমান। এখন তোমরা কি আপতন কোণ চিনতে পারো? দেখো, তোমাদের একটা মজার জিনিস দেখাই। ধরো তোমার সামনে বিম্বটা এইভাবে রাখা, ধরো যে এটা, সরি, এটা হচ্ছে আয়না। তোমাকে বলা হইলো যে একটা আলো এইভাবে পড়তেছে, এইভাবে পড়তেছে, এবং এবং ধরো যে এই কোণটা হচ্ছে 35 ডিগ্রি। আলোটা এইভাবে পড়তেছে। আগে এটা বুঝো। এখন তোমাকে যদি প্রশ্ন করে এখানে আপতন কোণ কত, পারবা? পারার উচিত, তোমরা পারবা আমি জানি। ধরো বিম্বটা একটু খেয়াল করো, এই যে আয়নাটা হচ্ছে এরকম, আর তোমাকে যে রশ্মিটা দেখাচ্ছে যে পড়তেছে 35 ডিগ্রি। এখন প্রশ্ন করেছে এখানে আপতন কোণ কত, কি হবে? আচ্ছা, তোমাদের কাছে একটু রিকোয়েস্ট, নাহিদুল ইসলাম চৌধুরী ফিজিক্স চ্যাপ্টার 4 কাজ ক্ষমতার শক্তির উপরে আমি এর আগেও লাইভ ক্লাস করেছি, আমি আবার আসব। তোমাদের যদি মনে হয়, তোমরা আমাদের স্কুলের ফেসবুক পেজে ডেফিনেটলি তোমরা জানো যে ওই যে ভিডিওসে ক্লিক করলে আমি এর আগে যত লাইভ ক্লাস করাইছি সেগুলো আছে। তোমরা যারা এখন বলতেছো এইটা দরকার ওইটা দরকার, অলরেডি আমি এই ক্লাসগুলো করাইছি, এবং সামনে চ্যাপ্টার 4 এর উপরে আমি আবারও লাইভ ক্লাস নিয়ে আসব। আপাতত আমি যেটা পড়াচ্ছি সেটা একটু মনোযোগ দাও। তা না হলে কিন্তু তোমাদের এই যে সময় আর মোবাইলের এমবি, যদিও অনেকে ওয়াইফাই ব্যবহার করে, দুইটাই লস হবে, কোনো কাজে আসবে না।
তো আপাতত একটু দয়া করে কোনো কমেন্ট না করে দেখো, তোমাকে বলা হয়েছে এটা 35 ডিগ্রি অ্যাঙ্গেল। কোন অ্যাঙ্গেল? ও অ্যাঙ্গেল দিছে হচ্ছে দর্পণের সাথে, কিন্তু আমরা আপতন কোণ হিসাব করব অভিলম্বের সাথে। তোমরা অনেকে উত্তর দিয়েছো 55 ডিগ্রি, থ্যাংক ইউ। এটা হবে, এখানে যদি আমি লম্বটা টানি, যেটা হচ্ছে দর্পণের সাথে লম্ব, তাইলে এইটা হবে হচ্ছে 55 ডিগ্রি। এখানে আপতন কোণ 55 ডিগ্রি। এবং এই রশ্মিটা যখন প্রতিফলিত হবে, এটা যখন এভাবে প্রতিফলিত হবে, এইটাও 55 ডিগ্রি হবে, এইটাও 55 ডিগ্রি হবে, এই যে এটা 35 ডিগ্রি হবে। এটা তোমার কাছে ক্লিয়ার? ক্লিয়ার তো? এবার আরেকটা মজার জিনিস বলি। এবার একটু জ্যামিতি তোমরা দেখো, জ্যামিতি, হ্যাঁ জ্যামিতি। এখন মনে করো এই 55 ডিগ্রি অ্যাঙ্গেলে যে রশ্মিটা আসতেছে, এটা ধরো এরকম লম্বা করে এখানে নিয়ে আসলাম। হ্যাঁ নিয়ে আসলাম। আচ্ছা, এখন যদি আমি বলি যে এইখানে এটা হচ্ছে অভিলম্ব, এখন যদি তোমাদেরকে জিজ্ঞেস করি, পারবা? পারবা? এটা না পারবা, তোমরা না পারলে আমি কই যাব বলো? এটা হচ্ছে 0, এটা এ, এটা বি। এখন আমি যদি জিজ্ঞেস করি যে কোণ এ বি সি কত, তোমরা যারা জ্যামিতি পড়ছো, আল্লাহর ওয়াস্তে তোমাদেরকে বলি, ম্যাথমেটিক্স না পারলে কষ্ট হবে জীবনে। ম্যাথমেটিক্স না পারলে ফিজিক্স পারা যাবে না। এখন আমি যদি জিজ্ঞেস করি যে কোণ এবিসি কত, পারবা? এই কোণটা কত? না পারার কোনো বিষয় না। যদি এটা পারো তাহলে এটা কোনো ব্যাপারই না। এটা আসলেই কোনো ব্যাপার না। একটু দেখলে মনে হবে আরে বাপ রে বাপ, এনে চারটা কোন অ্যাঙ্গেল ফ্যাঙ্গেল দিয়ে কি করছে, বুঝতে পারি নাই। পারবা? হ্যাঁ, দেখাচ্ছি। আচ্ছা, এবার একটু বোঝো। একটা ত্রিভুজ, একটা ত্রিভুজের যেভাবেই সেটা ত্রিভুজ হোক, সেটা সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু, যাই হোক, সমকোণী যাই হোক, ত্রিভুজের যে তিনটা কোণ থাকে, এই তিনটা কোণের সমষ্টি যে 180 ডিগ্রি, এটা তোমরা জানো। এটা একবারে দুনিয়ার সবাই জানে। তার মানে এটা হচ্ছে 180 ডিগ্রি ইনসাইড। হ্যাঁ, তার মানে তুমি নিশ্চিতভাবে বুঝতে পারতেছো যে এটা হচ্ছে 90 ডিগ্রি। হুম। তো এটা যদি 90 হয় আর এটা যদি 55 ডিগ্রি হয়, তা এটা কত হবে? একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি তো 180। তো তুমি এটা জানো আর এটা জানোই, তো এটা তো সবাই জানে। এটা হবে কত? এটা হচ্ছে 180 থেকে এই 90 আর 55 যোগ করে বাদ দিতে হবে। ব্যাপারটা বোঝা গেছে? এটা আসলে কোনো ব্যাপারই না। তো এখন তুমি চিন্তা করো, তুমি যখন এই হিসাবটা করবা, 90 আর 55 মানে 145। তো 145 যদি হয়, তাহলে এই কোণটা অবভিয়াসলি 35 ডিগ্রি। আরো মজার ব্যাপার দেখো, এই রশ্মিটা আর এই রশ্মিটা হচ্ছে কি, পরস্পর সমান্তরাল। তো এইটা যদি ছেদক হয়, তো ছেদক যদি হয় তো দুইটা একান্তর কোণ সমান না? তো একান্তর কোণও সমান, তাহলে এই কোণও 35, এই কোণও 35। তো একান্তর দুইটা সমান্তরাল রশ্মিকে যদি একটা ছেদক ছেদ করে, তাহলে একান্তর কোণ দুইটা সমান হয়। তাহলে এটাও 35, একান্তর কোণ হিসাবে 35। আবার যদি আমি নর্মাল সাধারণ হিসাব করি, তাহলে এটা 35 ডিগ্রি হবে। তো আমরা বুঝতেই পারছি যে কোণ এবিসি এটা হচ্ছে 35 ডিগ্রি। এটা ক্লিয়ার? তাহলে এটা কিছুই না, এটা কিছুই না। এখন তুমি বলো আমাকে, এটা যদি 75 হয়, এটা কত? কত? তুমি দেখতেই পারতেছো এটা একটা অভিলম্ব। তাহলে আমি ধরলাম বইয়ের মধ্যে, ধরো এটা হচ্ছে এ, এটা ধরো হচ্ছে বি, এ বি রশ্মি। তাহলে এটা হচ্ছে 15 ডিগ্রি। তো 75 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি আপতন আপতন কোণ হয়, 75 ডিগ্রি অ্যাঙ্গেলে এটা সামনে যাবে, যাবে, যাবে। তাহলে এখন যদি আমি এটাকে আঁকি, যে 75 ডিগ্রি অ্যাঙ্গেলে এটা যদি এখানে যায়, খেয়াল করে তোমরা, হ্যাঁ, 75 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি এটা এখানে যায়, তাহলে এই এই যে আয়নাটা, ওই আয়নাতে, তো এখন কি হলো, এইটা হচ্ছে 75। ক্লিয়ার? আচ্ছা, এখন তোমরা আমারে বলো এইটা কত? 180। তো 180-র মধ্যে এটা যদি 45 হয়, তাহলে এই কোণ, এই যে এখান থেকে এইটা হচ্ছে কত? 135।
নাকি? তাহলে এইটা যদি 75, এটাও 15, এটা 15 ডিগ্রি নাকি? তো এইটা যদি 15 ডিগ্রি হয়, এই যে এই কোণটা, এটা হচ্ছে 15 ডিগ্রি। তো এটা হচ্ছে 135 ডিগ্রি। তো এটা যদি 135 হয় আর এটা যদি 15 হয়, এই টোটাল যোগ করলে কত হচ্ছে? কত হচ্ছে? 150। তাহলে এই কোণটা হবে 30 ডিগ্রি। অর্থাৎ এই যে বি থেকে সি পর্যন্ত যে রশ্মিটা গেছে, এইটা এই দর্পণের সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে যাবে। এখন আমি যদি এখন এখানে একটা অভিলম্ব আঁকাই, খেয়াল করো, একটা অভিলম্ব আঁকাই, এবার খেয়াল করো। তো এটা যদি 30 ডিগ্রি হয়, তাহলে এটা 60 ডিগ্রি। এটা 60 ডিগ্রি, কারণ এটা তো লম্ব। এখন এইটা যখন ওইখানে যাবে, এইটা যখন এইখানে পড়বে, এই রশ্মিটা যখন এইখানে যাবে, এখন তুমি আমারে বলো, তোমার এই অ্যাঙ্গেল 30 ডিগ্রি অ্যাঙ্গেলে পড়েছে এই রশ্মিটা, তো এইটাও তো সেখানে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে যাবে, এটা 30 হবে। তার মানে এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি। তার মানে এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি। রাইট? 100% রাইট। এখন এটা যদি 30 ডিগ্রি হয়, আবার খেয়াল করে এটা 45, তো এটা যদি 45 হয়, এটা হচ্ছে 135, এটা 135। তো 135 আর 30 হচ্ছে 165। তার মানে কি? তার মানে এই কোণটা হচ্ছে 15 ডিগ্রি। এই যে যে এই কোণটা, এটা হচ্ছে 15 ডিগ্রি। এখন আবার আরেকটা দর্পণ এসে 15 ডিগ্রি হয়ে পড়ছে। এখন আমি যদি এইখানে একটা অভিলম্ব আঁকাই, তার মানে কি? 15 ডিগ্রি অ্যাঙ্গেল করে ও যে পড়লো, অ্যাকচুয়ালি তো এই 15 না, এই জায়গাটা হচ্ছে কত? 75। কারণ 15 ডিগ্রি তো হচ্ছে গিয়ে দর্পণের সাথে কোণ, আপতন কোণ হচ্ছে 75 ডিগ্রি নাকি? তাহলে এখন এইটা যখন এইখানে যাবে, সেম ওয়েতে আমি জানি যে এইটা হচ্ছে 15 ডিগ্রি হবে আর এইটাও 75 ডিগ্রি হবে। এখন এইটা তো 90 ডিগ্রি হচ্ছে একটা বিবর্ধন, মানে সরি, আয়না। তাই আমি যদি এখন এখানে 90 ডিগ্রি একটা অভিলম্ব আঁকাই, তাহলে এইটাও 15 ডিগ্রি হবে একান্তর কোণ। এইখান যে রশ্মিটা বাইরে হবে, এইটাও 15 ডিগ্রি হবে। তার মানে হিসাবটা তুমি বুঝছো, দেখতে একটু গ্যাঞ্জাম লাগতেছে না? আসলে কিছুই না, সব কুছ পানি কা পানি দুধ কা দুধ হ্যায়। 75 ডিগ্রি অ্যাঙ্গেলে যেটা বাইর হয়েছে এখান থেকে, তার মানে আমার রশ্মিটা আসলে কোনটা? রশ্মিটা হচ্ছে এই যে এটা, এ থেকে বি, খেয়াল করো, বি থেকে সি, খেয়াল করো, সি থেকে ডি, আর এই ডি থেকে ই, আর এই যে ই থেকে এই যে এটা বাইর হচ্ছে না, এটা, এই যে এটা হচ্ছে এফ। এফ মানে ফাহাদ। একটু পার্ট নিয়ে নিলাম। যাই হোক, এখানে আসলে পার্টনার কিছু নাই, এগুলা সব হলো নাথিং অনেকের কাছে। এখন এখন তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, এই জিনিস তোমাদের কারো কাছে দেখা যদি কঠিন লাগে, তাহলে আমি সরি, এখানে কিছুই কঠিন না। যদি কঠিন লাগে, তাহলে তুমি ধৈর্যশীল না। আর বিজ্ঞান পড়ার জন্য অধৈর্য ছেলেমেয়ে হইলে হবে না। তোমার কাছে যদি মনে হয় এটা কঠিন, আমাকে অনেকে লিখছে ফেসবুকে, স্যার এই পৃষ্ঠাটা কত, 238 নম্বর পৃষ্ঠার স্যার গাণিতিক প্রশ্নের চিত্রটা একটু দেখায়েন। কিন্তু আমি না তাকায় দেখি, বাপরে, এটা এটা দেখে ওরা আমার কাছে কেন বললো। হ্যাঁ, আমি এটা শিওর, এর আগে আমি এটা ব্যাখ্যা করি নাই। কিন্তু আমার কাছে মনে হইতেছে যে এটা তো আসলে কিছুই না। খালি তুমি ত্রিভুজ কল্পনা করবা, আর দুইটার মিলে 180, বা তিন কোণ 180 হবে। তো একটা 45 হইলে আরেকটা 135, একটা 75 হইলে আরেকটা 10 হবে, 15 হবে। তুমি খালি হিসাব করো। তার মানে আমার যেই, মানে ডায়াগ্রামটা, সেটা হচ্ছে এই যে এ থেকে বি, তারপরে সি, তারপরে ডি, তারপরে ডি থেকে একবারে লাস্টে এফ। এ ঢুকছে কততে? 75-এ। এখানে ঢুকছে কততে? 30-এ। এখানে ঢুকছে কততে? 15-তে। এখানেও সেম 15-তে, কারণ এটার সাথে এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে। ঠিক আছে? পারা যাবে? রাবেয়া বসরি,
নাহিদুল ইসলাম চৌধুরী, ইজি। তাস তাসফিয়া, এদিকে ফেরদৌস জাহান আইডি থেকে। তানিশা, তোমার ব্লার হচ্ছে। আই হ্যাভ, মানে আমার কাছে যদ্দূর মনে হয় আমার এখান থেকে কোনো প্রবলেম হচ্ছে না। তুমি একটু তোমার ইন্টারনেটটা চেক করো, আই গেস। বাকিরা, আহসান হাবিব, দিস ইজ সিম্পলি ইজি। সান সানাহ ইসলাম, ডেফিনেটলি তুমি পারবা, তোমরাই তো পারবা, আর কে পারবে? তানভীর আলম, তুমি তো এগুলো এমনিই পারো। থ্যাংক ইউ সোনা। তুমি ফিজিক্সে 100-তে 100 পাইতে হবে, তোমার এটা হচ্ছে টার্গেট। সো তোমাদের অনেকের যাদের কাছে এটা প্রবলেম না, তোমরা তো ডেফিনেটলি অনেক ভালো স্টুডেন্ট। আর যারা আমার মতন স্টুডেন্ট, যারা কাকের ঠ্যাং বগের ঠ্যাং বুঝো, তাদের জন্য বলছি আমি যে এইটা হইলো আমার মতো স্টুডেন্ট যাদের একটু কঠিন কঠিন লাগবে, তারা এটার নিয়ে একটু গবেষণা করবা, একেবারে স্কেল দিয়া বড় করে আঁকাইবা। যদি তোমার এটা প্রবলেম হয়, দিস ইজ অল অ্যাবাউট জিওমেট্রি, জ্যামিতি, আর কিচ্ছু না। যাই হোক, অনেক সময় পার করে ফেললাম শুধু এই একটা জিনিস আলাপ করতে করতে। তো এখন একটু আমাদেরকে ম্যাথ প্র্যাকটিস করতে হবে। এমএসটি তানুন রহমান, থ্যাংক ইউ মাই ডিয়ার। ধ্রুবর আইডি থেকে, ব্লার হচ্ছিল, আই এম সরি, কিন্তু আম, হ্যাঁ, এনামুল হক সেন্টু আইডি থেকে, তোমরা 2021 ব্যাচ অবশ্যই ধৈর্যশীল, এটা আমি জানি। আমি তোমাদের কাছে নিজে থেকে ক্ষমা প্রার্থনা করছি। আসলে তোমাদের যেই মানসিক অবস্থা, সেটা ভালো থাকার কথা না। কবে পরীক্ষা হবে আমরা জানি না। সো আমি রিকোয়েস্ট করব, ওই যে আমি আগেও বলেছি, আবারও বলি, যারা এবার ইন্টারমিডিয়েট, সরি এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল, তোমরা, আবারও বলছি, যদি এসএসসির সিলেবাস ফুল কমপ্লিট হয়ে থাকে, মানে ভালো পারো যদি, এটা প্লিজ তোমার অনুভব হয়, তাহলে ইন্টারমিডিয়েট শুরু করে দাও। ইন্টারের বোটানি জুলজি বইটা কেনো, ইন্টারের কেমিস্ট্রি বইটা পড়ো, একটু দেখো যেটা রেলিভেন্ট এসএসসির সিলেবাসের সাথে, যেটা রেলিভেন্ট, যেটা মিলতেছে, বাট আরেকটু এক্সপান্ড হয়েতে আছে, একটু দেখতে থাকো। নতুন বইটা নাও, নিয়ে একটু গ্রান নাও। ইন্টারের বইগুলা খুবই জোস, কিউট। ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, 3-4টা রাইটারের বই কিনতে পারো যদি টাকার সমস্যা না হয়। হ্যাঁ, অনেকে এক একটা বইয়ের 3টা 4টা রাইটারের বই কিনে। সো ইউ ক্যান গো, সময়গুলো নষ্ট করো না। থ্যাংক ইউ মহুয়া, দিস ইজ পার্টিকুলারলি ইজি। হ্যাঁ, আমি আমি পিকু, তোমাকে দেখতে পাচ্ছি, ইনামুল নুর সালিন পিকু, থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে। ওকে, ইটস অল অ্যাবাউট জিওমেট্রি। এমডি হোসেন, ইউ অ্যাবসলিউটলি সেড ইট রাইট, দিস ইজ অল অ্যাবাউট জিওমেট্রি। তাহলে এটা মুছে দিলাম, এটা আর নিয়ে টেনশন করার কোনো সময় আমাদের এখন নাই। স্যার, এবার আসেন আসল কথায়। যদি এরকম ভাবে প্রশ্ন করা হয় যে একটা গোলীয় দর্পণ, যেই গোলীয় দর্পণ একটা গোলকের অংশ, আমরা সবাই জানি গোলীয় দর্পণ তো গোলকের অংশই হবে। এখন আমি কোন দিকে পাড়া লাগাবো তার উপর নির্ভর করবে সেটা উত্তল হবে কি অবতল হবে। তোমরা জানো যে সমতল দর্পণ, যেটা আমরা আয়না হিসাবে দৈনন্দিন জীবনে ব্যবহার করি, সেই সমতল দর্পণের কিছু বৈশিষ্ট্য থাকে। আমরা যে বিম্বটা দেখি সে সমতল দর্পণ, তার পেছনে পাড়া লাগানো থাকে। সমতল দর্পণে অলওয়েজ একটা পার্শ্ব পরিবর্তন হয়। মানে তুমি যদি ক, বাংলায় ক এটা লিখে আয়নাতে দেখো, একটা অন্যরকম দেখা যাবে। কিন্তু মনে করো ইংলিশ অ্যালফাবেটের মধ্যে কিছু অ্যালফাবেট আছে যেগুলোর কখনো সাইজ, মানে পার্শ্ব পরিবর্তন হয় না। যেমন তোমরা জানো এ পার্শ্ব পরিবর্তন হবে না, আই, এইচ, হ্যাঁ, এম, ও, টি, ইউ, ভি, ডাব্লিউ, এক্স, ওয়াই, এগুলোর কোনো পরিবর্তন হবে না। মানে যা আছে তাই দেখা যাবে। কিন্তু বাকিগুলার একটু পরিবর্তনটা হবে। আর বাংলা বর্ণমালার তো ডেফিনেটলি পরিবর্তন হবে। তো সমতল দর্পণে পার্শ্ব পরিবর্তন ঘটে, বস্তু যতটুকু দূরে, বিম্ব তার সমান দূরে থাকে। সো সমতল দর্পণটা আমাদের দৈনন্দিন জীবনে, বা সমতল আয়নাটা খুব বেশি ব্যবহার করি। কমন একটা প্রশ্ন আছে যে কোনো এক ব্যক্তি যদি তার সমতল দর্পণ দিয়ে তার নিজের পুরা বিম্ব দেখতে চায়, তাহলে বিম্বের দৈর্ঘ্য, সরি আয়নার দৈর্ঘ্যটা কত হইতে হবে? স্ট্রেট ফরওয়ার্ড কথা। এটাও জ্যামিতিক ভাবে প্রমাণ করা যায়। আগের ফিজিক্সের বইয়ে ছিল যে বস্তু যতটুকু হবে, বিম্ব যদি পুরাটাই সে দেখতে চায়, তাহলে কতটুক আয়না লাগবে? আয়না লাগবে এক্স্যাক্টলি তার অর্ধেক। কেউ যদি 6 ফিট হয়, 6 ফিট হাইট হয়, তাহলে ও যদি ওর নিজের ফুল বডি আয়না দিয়ে দেখতে চায়, তাহলে 3 ফিট আয়না হলেই হবে। হ্যাঁ, মানে ঠিক বস্তু যতটুক তার অর্ধেক আয়না হলে সে তার ফুল বিম্বটা বা ফুল ইমেজটা দেখতে পাবে। তোমাদের মধ্যে অনেকের প্রবলেম থাকতে পারে, স্যার সৎ আর অসৎ বিম্ব, মানে রিয়েল ইমেজ আর ভার্চুয়াল ইমেজ, এগুলো এমন কেন?
ওয়েল, একটু আমি যদি একটু প্রথম থেকে আসি, আমি ধরো আসলে একটা চ্যাপ্টার তো এক বসায় বা এক সেটিং এ ফুল শেষ করা যায় না, অনেক অনেক পড়ালেখা আছে। যেমন একটা ফাঁপা গোলকের পরিধি, ধরো আমি একটা আন্দাজ করে বলতেছি, একটা ফাঁপা গোলক, একটা ফাঁপা গোলক, এই গোলকের পরিধি হচ্ছে ধরো 50 সেন্টিমিটার সাপোজ। প্রশ্নটা হচ্ছে, তাহলে এই একটা ফাঁপা গোলক দিয়ে যদি আমি একটা দর্পণ বানাই, তাহলে এর ফোকাস দূরত্ব কত হবে? কেমন দুষ্টু মার্কা একটা প্রশ্ন। অনেকের কাছে মনে হইতে পারে, হ্যাঁ আসলে তো এটা সহজ। সহজই তো, কঠিন না। আচ্ছা, নাজনীন মামুন আইডি থেকে তুমি একটা খুব মজার কথা বলছো, ভার্চুয়াল ইমেজে ক্লাস করতেছো। আচ্ছা আচ্ছা, ভার্চুয়াল ভার্চুয়াল মিডিয়াতে ক্লাস করছো, ইমেজটা না অ্যাকচুয়ালি। ওকে, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, সায়াম আল আমিন আইডি থেকে, ওই যে ও একটু ইচ্ছা করে এটা লিখছে, তো আমি এগুলা দেখছি, ওরটা দেখছি, ওর সাথে আমি পরে বোঝাপড়া করব। এখন প্রশ্ন হচ্ছে, মনে করো কোনো একটা ইসের দর্পণের বলা হইলো একটা ফাঁপা গোলক, এটার পরিধি 50 সেন্টিমিটার, এর ফোকাস দূরত্ব কত? এগুলো আসলে কিছুই না, কারণ তুমি জানো যে পরিধি মানে হচ্ছে 2 পাই আর। ভেরি ইজি। তাহলে 2 পাই আর যদি 50 সেন্টিমিটার হয়, আর হচ্ছে 50/2 পাই, তাহলে ফোকাস দূরত্ব কত? ফোকাস দূরত্ব কত? তা আমি তো জানি যে F=r/2, তো এইটার অর্ধেক। তো এইটার অর্ধেক মানে আমি যদি এফ এর মান চাই, তাহলে r/2 হচ্ছে, ওই যে এটা এরকম হবে যে 50/4 পাই। তো 50/4 পাই, হ্যাঁ, এই 50/4 পাই মানটা যত হবে, এটাই হচ্ছে এটার ফোকাস দূরত্ব। আবার যদি তোমাদেরকে এমন বলে যে একটি ফাঁপা গোলকের ক্ষেত্রফল, এরকম একটা ফাঁপা গোলক, এটার ক্ষেত্রফল হচ্ছে 78.54, 78.54 সেন্টিমিটার স্কোয়ার। একটা ফাঁপা গোলকের ক্ষেত্রফল এত। এখন আবার প্রশ্ন করছে এটার ফোকাস দূরত্ব কত? এটা তো আরো সোজা। ধরো দুইটা প্রশ্নই হয়েছে, এটা ফাঁপা গোলক, নিরেট না, মানে এটা দিয়ে আয়না বানানো যাবে, সেটা উত্তল হোক আর অবতল হোক যাই হোক, সেটার একটা ফোকাস দূরত্ব থাকবে, এই হচ্ছে সেই ফোকাস দূরত্ব। আর যদি বলে এটার ক্ষেত্রফল এত, তাহলে আমি কি জানি? আমি জানি যে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে πr²। সো এখন আমার এফ লাগবে, মানে আর লাগবে। তো আর মানে হচ্ছে, যেহেতু এটা স্কয়ার, তাহলে এটা হচ্ছে 78.54 ÷ π, এবং দিব রুট করে, যা আসবে তাই। যদি যা আসে তাই হয়, তাহলে এফ এর মান হবে r/2, তার মানে 2 পাই। এই তো বিষয়টা, আর তো কিছু না, সিম্পল। অবশ্য এখানে আমি জানি না ভ্যালুটা 2 পাই এভাবে দিব কিনা, আসলে এটা এরকম না করে চিন্তা করতে পারো যে ইনটু হচ্ছে হাফ। যাই হোক, ফুল ভ্যালুর সাথে হাফ হবে, গুণ। হাফ গুণ করা মানেই হচ্ছে অর্ধেক করা। সুতরাং যাই চিন্তা করো, আমি এখানে রুট যেহেতু চিন্তা করেছি, 2 যদি রুট দেয় তাহলে হয়তো ভ্যারিয়েশন হইতে পারে, তাহলে আমি এখানে হাফ দিলাম। হাফ দিয়ে গুণ করলে এফ এর মানটা পাওয়া যাবে। এগুলা হচ্ছে মানে একদম বিগিনার লেভেল কোয়েশ্চেন, মানে যেটা সবাই জানে, এটা সবার কারো প্রবলেম হওয়ার কথা না। আচ্ছা, ওকে, ওকে। সো আমি একটু আহ, দেখতেছি, তোমরা এই যে মুজাহিদুল ইসলামের কমেন্ট নিয়ে তোমরা টেনশন করো না। এটা এটা নিয়ে কিছু করার নেই। কিছু কিছু মানুষ থাকে আমাদের এই সোসাইটিতে, এরা এমন কিছু করতে চায় যে জিনিসটার মধ্যে নীতি নৈতিকতা বিবর্জিত টুক করে একটা কাজ করে, সবার আলোচনায় আসতে চায় এবং নেগেটিভ স্টান্ট বাজি করে তারা একটু সামনে আসতে চায়, যে জিনিসগুলোর আসলে কোনো ভ্যালু নাই। সুতরাং এগুলো থাকবেই দুই একটা, এগুলো নিয়ে চিন্তা না করলেই মনে হয় ভালো। ওকে, এখন এটা একটু এটা একটু মুছে দিলাম, গেল। এবার আসল কথায় আসি। তাহলে স্যার বলেন তো, এই অধ্যায়ে কেমন কেমন প্রশ্ন আসতে পারে? আচ্ছা, কেমন কেমন প্রশ্ন আসে, যেমন ধরো, যদি আমি এইটা বলি, হুম, ওকে, অবতল দর্পণের
একটি অবতল দর্পণের ফোকাস দূরত্ব 10 সেন্টিমিটার। আচ্ছা, ভালো কথা। দর্পণ থেকে 20 সেন্টিমিটার দূরে 4 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি বস্তু স্থাপন করলে রৈখিক বিবর্ধন ও বিম্বের দৈর্ঘ্য কত হবে? এই অধ্যায়ের সব প্রশ্ন সোজা, যদি কনসেপ্ট একটা বোঝা যায়, বাকি সব সোজা এবং একটাও কোনো ঝামেলা নেই। যেমন ধরো, এখানে প্রশ্ন করছে একটা অবতল দর্পণ, তাহলে আমাদের একটা অবতল দর্পণ আঁকাইতে হবে। আমি আঁকাইলাম একটা অবতল দর্পণ, যে অবতল দর্পণের এই পেছনে আমার পারা লাগানো আছে। তা আমি ধরে নিলাম যে এটা আমার বক্রতার কেন্দ্র, এবং এটা হচ্ছে আমার কি, সি। আর এটা পি, পি মানে হচ্ছে পোল, মানে মেরু। আচ্ছা, ভালো কথা। এখন তোমাকে বলে দেওয়া হয়েছে, এই যে আমি যেমন এখানে আন্দাজ করে একটা এফ পয়েন্ট বসাই দিলাম, এই পয়েন্ট আন্দাজ করে বসাইলে ঘোড়ার ডিম হবে। কি করতে হবে? পরীক্ষার খাতায় এখানে এই পয়েন্টটা মিড পয়েন্ট এনশিওর করতে হবে। দ্যাট ইজ নাম্বার ওয়ান। এখন প্রশ্ন হচ্ছে, একটি অবতল দর্পণের ফোকাস দূরত্ব 10 সেন্টিমিটার। তাই আমি বুঝছি এটা 10 সেন্টিমিটার। বলছে দর্পণ থেকে 20 সেন্টিমিটার দূরে বস্তু রাখলে এবং সেই বস্তুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার। এখন তুমি বলো বলো যে এইটা যদি বস্তু হয়, কেন আমি এখানে দিলাম? কারণ এটা সবাই জানে যে এটা যদি 10 হয়, তাহলে এটাও 10, মানে 20 সেন্টিমিটার। তো ফোকাস দূরত্ব যদি 10 সেন্টিমিটার হয়, তার ডাবল দূরত্ব ডেফিনেটলি বক্রতার কেন্দ্র ছাড়া আর কিছু হওয়ার কথা না। তো অবতল, তাশরিক তুর্য, ডোন্ট ডোন্ট রিপ্লাই। ওকে মাই ডিয়ার, এগুলো আমি দেখতেছি। ওকে, এখানে আরেকজন লিখতেছে প্রাইভেট পড়তে চাই। আমি তো বিজ্ঞপ্তি দিয়েছি, সেটা ফলো করলেই তো হয়। আপাতত এখন আমি যেটা বলতেছি, আহ, এটা একটু ফলো করো। এখানে যে পয়েন্ট, এই পয়েন্টে বস্তু আছে, অর্থাৎ বক্রতার কেন্দ্রে বস্তু আছে। তো বক্রতার কেন্দ্রে যদি বস্তু থাকে, বিম্ব কোথায় হয়? বিম্ব তো বক্রতার কেন্দ্রেই হবে, কারণ বক্রতার কেন্দ্র পজিশনটা হচ্ছে 3। আমি যে রুল অফ 6 দেখাইছিলাম, সেখানে 3-এ বস্তু থাকলে বিম্ব 3-ই হবে। আচ্ছা, ঠিক আছে। এখন আমার এই চিত্র নাও মিলতে পারে, কারণ আমার এই এফটা কিন্তু আমি ফিক্স করিনি এবং জ্যামিতিক ভাবে শুদ্ধ চিত্র আমি আঁকাচ্ছি না, তাই ভুল হইতে পারে। এখন মনে করো যে প্রধান অক্ষের সমান্তরাল একটা আলোক রশ্মি দর্পণের উপরে পড়ছে। তো তোমরা কি জানো, প্রধান অক্ষের উপর সমান্তরাল আলোক রশ্মি যদি পড়ে কোন দিক দিয়ে যাবে? এটা অবশ্যই প্রধান ফোকাস দিয়েই তো যাবে। যাবে। তো প্রধান ফোকাস দিয়ে যাবে, এই যে প্রধান ফোকাস, এই প্রধান ফোকাস দিয়ে আসলো এইটা। এটা তো পারতেই হবে, এটা তো না বোঝারই তো কিছু নাই। আরেকটা যদি প্রধান ফোকাস দিয়ে যায়, প্রধান ফোকাস দিয়ে যায়, তাহলে সেটা প্রধান অক্ষের সমান্তরাল হবে। তার মানে এটা যদি প্রধান ফোকাস দিয়ে যায়, তাহলে এটা কি হবে? প্রধান অক্ষের সমান্তরাল হবে। তার মানে এটা হচ্ছে এইভাবে যাবে। যদিও আমার কিন্তু এই যে দেখছো বললাম না, মিলে নাই। এই মিলন পয়েন্টটা এইখানে হওয়ার কথা, যেটা অনেকের তোমাদের ক্ষেত্রে হয়, কারণ আমি চিত্রটা তো একদম শুদ্ধ করে আঁকাইতে পারি নাই। সুতরাং তোমরা শুদ্ধ করে আঁকাবা, এটা একেবারে এখানে হবে হবে এবং বিম্ব, বস্তুর দৈর্ঘ্য যদি 4 সেন্টিমিটার হয়, বিম্বের দৈর্ঘ্য 4 সেন্টিমিটার হবে। বলেছেন, এটা আপনি কেমনে বুঝলেন? তো আমি আসলে বুঝছি কেমনে, কারণ বক্রতার কেন্দ্রে বস্তু থাকলে বক্রতার কেন্দ্রেই যখন হয়, তখন বিম্ব বক্রতার মানে বস্তুর সমান হয়, তখন বিবর্ধন হয় 1। এটা আচ্ছা, ইন্টারনেট ইস্যুর কারণে একটু ভিডিওটা স্টপ হয়ে গেছিল। আমি সরি, আমি আসলে মানে মাত্র খেয়াল করলাম। এখন আই গেস ঠিকঠাক আছে। আমি ভিডিও ইন্টারাপ্টেড আমি টের পাচ্ছিলাম, এবং এখন একটু ব্লারিং হচ্ছে বলে আমার মনে হয়। ইলমা, একটু ব্লারিং মনে হচ্ছে, তাই না? আচ্ছা, ওয়েট। আমি আমি খেয়াল করতে পারছিলাম যে সামথিং ইজ দেয়ার, আই মিন কিছু একটা হচ্ছে হুইচ ইজ নট গুড অ্যাকচুয়ালি। আবিদ হাসান হৃদয়, একটু ব্লারিং হচ্ছে না? ওয়েট ওয়েট, জাস্ট এ মিনিট, গিভ মি আ সেকেন্ড টু সলভ ইট ডাউন। পূজা, আমি দেখতে পাচ্ছি এটা ব্লারিং হচ্ছে। প্রবলেমটা হচ্ছে অন্য জায়গায়, ইন্টারনেট। আচ্ছা, আমি আসলে খুবই দুঃখিত, মাঝখান দিয়ে এটা মানে সামহাও একটা প্রবলেম হচ্ছে, যে প্রবলেমটা একটু পীড়াদায়ক।
আমার ইন্টারনেট মানে আমার মোবাইল ডিভাইসের যে মোবাইল ডেটা যেটা দিয়ে আমি কমিউনিকেট করি অলওয়েজ, আমি ওয়াইফাই দিয়ে লাইভ করি না। সো একটুখানি প্রবলেম হয়েছে। সো রাইট নাও ইটস ক্লিয়ার, ইটস ক্লিয়ার। তাহমিনা সুলতানা, সাদিয়াতুল মুনতাহা, এটা ক্লিয়ার না? হ্যাঁ, একটু ক্লিয়ার থাকার কথা আই গেস এখন, বিকজ প্রিভিয়াসলি যে প্রবলেমটা হয়েছে আই ক্যান আন্ডারস্ট্যান্ড কেন হয়েছে। মাঝে মাঝে ইউনো আমাদের ইন্টারনেটের গতি আসলে খুব একটা সচল থাকে না সামটাইমস, এই কারণে। সো ওকে, ফাইন। সাথী, ঠিকঠাক? ওকে, ক্লিয়ার। ইলমা, মেঘা, ওকে। সুমাইয়া তালুকদার ঠিকঠাক আছে। শামস রিফাত মনে করছিল ও চলে যাবে, কিন্তু হঠাৎ করে আবার ইন্টারনেট ঠিক হতে খুব দুঃখ প্রকাশ করছে। তোমার জন্য আমার খুব দুঃখ লাগছে। এইবার আসি, তো এইখানে আমি কি বসাবো? আমার ভি দরকার। তার মানে আমি এখন হচ্ছে 1/v হিসাব করব, 1/f - 1/u, এই তো অঙ্ক। আর তো কোনো প্রবলেমই নেই। এখন বিষয়টা হচ্ছে তুমি কি করতেছো। 1/f ফোকাস দূরত্ব তো 10 সেন্টিমিটারে যদিও, বাট এটা হচ্ছে 1/20। তার মানে বস্তু হচ্ছে 1/20। তো 20 সেন্টিমিটারে আছে। এখন আমি একটা সহজ একটা ম্যাথ করব, আর কিছুই না। কি করব? ওই 20 আর 10 এর লসাগু হচ্ছে 20, এখানে হচ্ছে 2 - 1, হিসাব করলে কি থাকে? 1/20 থাকে। 1/20 থাকে। তাইলে 1/v এর মান যদি 1/20 হয়, তাহলে v এর মান হচ্ছে 20। তার মানে কি? মানে ওই বস্তু মানে বিম্ব 20 সেন্টিমিটার দূরেই হবে। এই তো। এখন আমরা কি জানি? ওই যে বিবর্ধন v - u, যেহেতু এটা মাইনাস। এখন মাইনাস কি? বিম্বটা কেমন? এটা কেমন বিম্ব? এটা তো বাস্তব বিম্ব, এটা তো অবাস্তব না। সুতরাং অবাস্তব বিম্বের ক্ষেত্রে ভি এর মানটা মাইনাস হইতো। যেহেতু আমি এম এর হচ্ছে পরম মান নিচ্ছি, তার মানে আমার এখানে একটা অনুপাত, একটা সংখ্যা বোঝাচ্ছে। যেহেতু এই বিম্বটা বাস্তব, স্যার বিম্ব বাস্তব কিভাবে বুঝবো? বিম্ব বাস্তব বুঝবো যখন প্রতিফলিত রশ্মি দুটো মিলবে, তখন হচ্ছে বিম্ব বাস্তব হবে। তার মানে এখানে হচ্ছে ওই যে 20/20, দ্যাট ইজ 1। তার মানে এটা আরো সোজা, যে বিবর্ধন 1, এটার মানে হইল 4 সেন্টিমিটার যেহেতু বস্তু ছিল, বিম্বটাও 4 সেন্টিমিটারই হবে। দ্যাট ইজ ওয়াই এটা হচ্ছে বিবর্ধন 1। থ্যাংক ইউ সাথী, থ্যাংক ইউ। রুদ্রভূমি, থ্যাংক ইউ। আচ্ছা, ওকে। আমি এখানে দেখতেছি যে কেউ কেউ আসলে কিছু কিছু জিনিস ইচ্ছা করে এমন ভাবে লেখে, মানে ওদের জন্য আমার খারাপ লাগে। এই যে রিম ঝিম শ্রাবণী আইডি থেকে, তোমাদের জন্য আসলে আমার খারাপ লাগে। তোমাদের বাবা মা যদি জানে বা যদি দেখতো যে তোমরা পড়ালেখা করতে এসে, আমি তো এখানে লেখাপড়া করাচ্ছি, এই যে এখানে লেখলা 5 টাকায় 1 জিবি রবি, এরকম লেখা, এটা তোমার বাবা মা দেখলে কি খুব শান্তি পাবে? পাবে না তো। আমি আগেই বলেছি, লেখাপড়া হচ্ছে একটা পবিত্রতার বিষয়। এখানে অপবিত্রতা নিয়ে লেখাপড়া করলে এখন পার পাওয়া যাবে আপাত দৃষ্টিতে, সামনে যখন ইন দ্য লং রান জীবন আসবে, তখন জীবন আচ্ছা মতো কেলাবে। সেই কেলানো আর টের পাওয়া যাবে না, আরে এত কেলানি খাইতেছি কেন। তখন কেউ বলে দিবে না যে ওই যে ছোটবেলায় যে দুষ্টুমি করেছে, এখন সেই দুষ্টুমির ফল ভোগ করো। এটা কেউ বলে দেয় না। দ্যাটস দ্য প্রবলেম। হ্যাঁ, সাকিব খান আইডি থেকে আমি টের পাচ্ছি অনেকে ইচ্ছা করে এগুলা করে। ওরা যারা লিখতেছিল বা লিখে একটু একটু করে ডিফারেন্ট কমেন্ট করে, ওদের ওদের বাবা মা ওদের ব্যাপারে অ্যাওয়ার না। আমার দুঃখ হয় ওদের জন্য। ওদেরকে যদি জিজ্ঞেস করি আমি যে কেন লিখছো, ও বলবে স্যার সরি, আমি আসলে ইচ্ছা করে লিখছি এটা। হুম, এই হচ্ছে ব্যাপার, নাথিং এলস। কিন্তু ওরা আসলে জীবনে আসলে কিছু করতে পারবে না, এটা শিওর। কারণ ইটস অল অ্যাবাউট নেচার। নেচার মানে হচ্ছে প্রকৃতি, এবং উপরে একজন আল্লাহ তাআলা আছেন। উনি অলওয়েজ হচ্ছে যে যেমন করে তার জন্য ঠিক তেমনটাই রাখে। এটা এখন দেখা যায় না, সামনে প্রমাণ হয়। সামনে এরপরে ওরে মনে করো বায়বীয় চর থাপ্পড় খাইতে থাকে, বায়বীয় বুঝে হঠাৎ হঠাৎ করে জীবন তাকে মারতে থাকে। ও তখন টের পাবে না যে হ্যাঁ কি হইলো ওইগুলা। দ্যাটস ইট। সো আমি রিকোয়েস্ট করি সবাইকে যে আমার লাইভে অন্তত পক্ষে যেন
একটু সবাই শালীন থাকে। এখন হ্যাঁ, আহ, উত্তল দর্পণের ম্যাথমেটিক্যাল প্রবলেম গুলো সাবিনা ইয়াসমিন আইডি থেকে, উত্তল দর্পণের ম্যাথমেটিক্যাল প্রবলেম তো আরো সোজা। ওটা তো আরো সোজা। মানে উত্তল দর্পণের বিম্ব তো সবসময় একরকম হবে। ওটা না আরো মজার। কেমন, মনে করো যে তোমার হচ্ছে উম এই হচ্ছে তোমার উত্তল দর্পণ। তো উত্তল দর্পণে একটা প্রলম্বিত অংশ লাগবে, কেন? কারণ তোমার হচ্ছে ঘটনাকাণ্ড ঘটবে এই পাশে, ঘটনাকাণ্ড ওই পাশে ঘটবে, এই তো। আচ্ছা, কিন্তু তোমার ফোকাস দূরত্ব আর বক্রতার ব্যাসার্ধ কিন্তু এখানেই। এখন তুমি বস্তু ওই পাশে রাখো আর এই পাশে রাখো, যেখানেই রাখো, যেখানেই রাখো। ধরো তুমি এই পাশে রাখলা, মানে এই দূরত্বে রাখলা, তুমি ফোকাস এখানে তো কিছু চেঞ্জ হচ্ছে না। তুমি বস্তু এইখানে রাখো আর অত দূরে রাখো, যেখানেই রাখো, ঘটনা কিন্তু এক হবে। কেমনে? এই যে দেখো, তুমি যখন প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি এখানে আনবা, এখানে আনবা, প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি আনলা, তো এখন কি হবে? প্রতিফলিত হবে। কেমনে? এমন ভাবে যে এই যে এখান থেকে, এই যে প্রধান অক্ষ থেকে প্রতিফলিত হবে এই রকম। তার মানে এইটা কিন্তু অবাস্তব। এটা অবাস্তব, কারণ এখান থেকে প্রতিফলিত হচ্ছে বলে মনে হচ্ছে। এখন তুমি যদি আরেকটা আরেকটা দর্পণ মানে বিম্ব চিন্তা করো, কোনটা? মানে বক্রতার কেন্দ্র বরাবর। তো তুমি যদি বক্রতার কেন্দ্র বরাবর চিন্তা করো, এই যে এরকম, যে এটা এখান থেকে আসবে এবং এখান থেকেই ফিরে যাবে, মনে হবে যেন এখান থেকে আসতেছে। এই চিত্রটা হবে এরকম। তো একটা কল্পিত রেখা হচ্ছে এই বরাবর আসতেছে, আরেকটা কল্পিত রেখা এখানে, এই যে একটা এইভাবে চলে যাচ্ছে, আরেকটা এইভাবে এসে এইভাবে যাচ্ছে। তো তুমি যখন আঁকাবা, এটা ডেফিনেটলি তোমার ফোকাস, এটা সি, এটা পি, এটা ধরো যে ও এ বস্তু। তো ও এম আলোকরশ্মি এম প্রাইম পথে চলে গেছে। আর এই বিন্দুটাকে ধরো যে ও ডি ডি প্রাইম পথে চলে গেছে। দুইটা মিললো কোথায়? সব সময় আইসা এটা এখানেই মিলবে, এবং এই বিম্বটা অলওয়েজ অবাস্তব ও সোজা হবে। উত্তল দর্পণে বিম্ব অলওয়েজ অবাস্তব আর সোজা হবে এবং খর্বিত হবে। উত্তল দর্পণে যেমনই বিম্ব হোক, যাই হোক, উত্তল দর্পণে। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। ওকে, সাদিকা মাহাজেবিন, তোমাদের একটু নেটওয়ার্কের প্রবলেম হয়েছে, তাই না? ওকে, সো এখন ঘটনা কি হবে? ঘটনা হচ্ছে যে বিম্বটা কি হবে? বিম্ব অলওয়েজ হচ্ছে অবাস্তব প্লাস অবাস্তব ও সোজা। এটা মনে রাখতে হবে। বিম্বের প্রকৃতি যদি আমি চিন্তা করি, তাহলে এটা হচ্ছে খর্বিত এবং অবস্থান কোথায়? ফোকাস দূরত্বের সামনে, মানে প্রধান ফোকাসের সামনে। বিম্ব অলওয়েজ প্রধান ফোকাসের সামনে হবে, ছোট বিম্ব হবে। এর ম্যাথমেটিক্স গুলা একই। এটা যদি 10 সেন্টিমিটার, 15 সেন্টিমিটার, 30 সেন্টিমিটার যাই হোক না কেন, এটার ভি কিন্তু মাইনাস, বিম্ব কিন্তু মাইনাস। কেন হবে? কারণ উত্তল দর্পণের ক্ষেত্রে অলওয়েজ ভি হচ্ছে নেগেটিভ। কেন? বস্তু যেই দিকে, দূরত্বটা আমি পজিটিভ চিন্তা করতেছি, এটার এফটাই তো নেগেটিভ, ফোকাস দূরত্বটাই তো নেগেটিভ, কারণ হচ্ছে ওরটা এই পাশে। সুতরাং অবতল দর্পণের ক্ষেত্রে ভিটা অলওয়েজ নেগেটিভ হবে। সেই হিসাবে ওই যে এম এর মান যখন মাইনাস ভি বাই ইউ হবে, ওই মাইনাসের জায়গায় মাইনাস মান বসাইতে হবে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। ওকে, আপাতত এতটুকু আমি বললাম। সো আমি যেহেতু আহ, যাদের ওই যে কমেন্টস এর মধ্যে একটু একটু করে একটু ডিফারেন্ট কিছু আছে, এদেরকে আমি একটু একটু করে পেজ থেকে ডিলিট করে দিই, ব্যান করে দিই। পেজ থেকে ব্যান করা যায়। সুতরাং আমি চেষ্টা করি, এটা আমি কখনোই থামি না, আমি অনেক অনেক চেষ্টা করি যে এই যে আইডি গুলা এরকম করে, আমার মনে হয় না যে ওদের জীবনে পড়ালেখা হয় বা হবে। ওদের দিয়ে আসলে
সত্যিকার ভাবে কোনো দেশ ও জাতির উন্নতি হবে, দেশ ও জাতির উন্নতি তো পরের হিসাব। ওরা তো নিজেদের জন্যই কোনো উন্নতি করতে পারছে না। তো যে নিজের উন্নতি করতে পারে না, সে দেশ আর সমাজের কি উন্নতি করবে? সুতরাং আমি এতটুকু করতে পারি, বাকিটা আল্লাহ ভরসা। সো আমি ফেসবুক লাইভে, যখন পাবলিক লাইভে আসি, তখন আমি মানসিকভাবে এমনিতেই তৈরি থাকি যে কিছু এই পাশ ওই পাশ হবে। এই কারণে আমি প্রাইভেট লাইভ করাই, আমার প্রাইভেট ব্যাচে বাচ্চাদেরকে পড়াই। সেখানে শান্তিতে, আরামসে, অনেক আনন্দে আমি পড়াই, কারণ প্রত্যেকটা আইডিয়া আমার কন্ট্রোলে থাকে এবং আলহামদুলিল্লাহ পড়াইতে পারি। বাট তারপরও পাবলিক লাইভে আমি আসি কেন? কারণ হচ্ছে পাবলিক লাইভে তোমাদের অনেকেই যারা বলো, তাদের পড়ানোটা একটা দায়িত্বের পর্যায়ে পড়ে। সো আমি এটা কন্টিনিউ করব। আজকে হচ্ছে কি বার? আজকে হচ্ছে শনিবার। আগামী কালকে ইনশাল্লাহ আমি সন্ধ্যায় 7:30টায় আবার লাইভে আসব। আগামীকাল সন্ধ্যা 7:30টায় আমি তোমাদেরকে কেমিস্ট্রির একটা চ্যাপ্টার পড়াবো। আমি তোমাদেরকে জানাই দিব না কেমিস্ট্রির কোন চ্যাপ্টারটা পড়াবো, তোমাদের সাথে আমি আবার ডিসকাশন করব, কারণ আমি একটা পোস্ট দিয়েছিলাম যে তোমাদের আমি কি কি পড়াইতে পারি বা কি কি লাইভ আমি তোমাদেরকে নিতে পারি। সেখানে অলমোস্ট 1000-এর বেশি কমেন্ট আছে। তো আমি একটু সর্ট করে দেখবো যে কোনটা বেশি আসছে, তার উপর গেস করে আমি আসবো ইনশাল্লাহ। সো তোমরা কন্টিনিউ করো। আই মিন, যে যে অবস্থা থেকেই পড়ালেখা করছো, এটাকে শান্তিমতো ঠান্ডা মাথায় কন্টিনিউ করো। কোনো প্রয়োজন যেটা মানে আমি হেল্প করতে পারি আমাকে জানাও। সো টেক কেয়ার। আজকের বিদায় নিচ্ছি, কালকে দেখা হবে। আল্লাহ হাফেজ। স্টে ওয়েল সবাই, গুড নাইট। হ্যাঁ, বাই।